হাই স্টুডেন্টস, আজকে তোমাদের আলোর উপরে দুটো বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়। এক হচ্ছে হীরের ঔজ্জ্বল্য আর হচ্ছে মরীচিকা। এই দুটো বিষয় নিয়ে আমরা একটু বিশদে আলোচনা করব। ঠিক আছে? যে প্রথমে ধরো যে হীরের ঔজ্জ্বল্য, এটার পেছনে কারণটা কি? অনেক তো আছে, যে ধরো আমরা কাঁচকেও তো আমরা হীরের মতো হচ্ছে ইউজ করতে পারি, কিন্তু হীরের মতো কি ঔজ্জ্বল্যতা থাকে না। কেন স্পেশালি হীরের আমরা এরকম উজ্জ্বলতা দেখতে পাই? এর পেছনে না দুটো মেন কারণটা আছে। মেন যে দুটো কারণ সেটা আমি লিখতে পারি। একটা হচ্ছে হীরের উপাদান। হীরের উপাদানটা একটা বিশেষ প্রকৃতির। উপাদান বলতে এখানটায় অ্যাকচুয়ালি হীরের যে প্রতিসরাঙ্ক সেটাকেই মিন করা হচ্ছে। এই প্রতিসরাঙ্কটা বেশি। প্রতিসরাঙ্ক এটাকে আমরা মিউ বলে বলি। মিউটা হচ্ছে যথেষ্ট বেশি হয়। এটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2.42 এইরকম রেঞ্জে হয়। এটা একটা কারণ, হীরের উপাদান যার প্রতিসরাঙ্ক বেশি। 2 নম্বর এই ঔজ্জ্বল্যতার পেছনে সেটা হচ্ছে কাটিং। হীরের যে কাটিংটা, হ্যাঁ, এই ডায়মন্ড কাটিং, এই কাটিংয়ের উপরেও কিন্তু এর উজ্জ্বলতা বা এর যে মূল্য এটা কিন্তু নির্ভর করে। তোমরা জানো বা নাম শুনেছ, কোহিনূর আছে, তারপরে কালিনান, হোপ ডায়মন্ড, এরকম খুব মানে পৃথিবীর বিখ্যাত সমস্ত ডায়মন্ডগুলো আছে। তো তাদের এই যে খুব উজ্জ্বলতা, তাদের যে এত বেশি দাম, তার পেছনে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। এবার দেখা যাক যে এই যে হীরের উপাদান বা মিউটা যে বললাম বেশি আছে তুলনামূলকভাবে, এটার অর্থটা কি? অ্যাকচুয়ালি এই মিউটা বা প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, তাহলে এদের যে সংকট কোণ, যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাবে, যে সংকট কোণ হীরের ক্ষেত্রে দেখবে খুব কম হয়। মোটামুটি এই 20, 21, 22 এইরকম ডিগ্রির মধ্যে থাকবে। হ্যাঁ, তো সেটা আমরা একটুখানি ব্যাখ্যা করি যে কিভাবে হচ্ছে। আগে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনটা কি আমরা বলেছি, কিন্তু প্রথমে একটু আমরা বিশদে এটা ব্যাখ্যা করব। যে দেখো, যে প্রতিসরাঙ্ক বেশি, তার মানে আমি কি বললাম, সংকট কোণটা কম হবে। এবারে সংকট কোণ মানে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের ব্যাপারটা চলে আসে। এই ব্যাপারটা কি আমরা একটু দেখে নিই। দেখো, এটা ঘন মাধ্যম, ধরে নাও গ্লাস, এটা হচ্ছে ঘন মাধ্যম। এটা কি লঘু মাধ্যম ধরলাম। লঘু মাধ্যম বলতে এটাকে আমরা ধরে নিচ্ছি এয়ার, বাতাস, অথবা শূন্য মাধ্যমও হতে পারে, যে মাধ্যমে আলোর বেগটা কত হবে, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। এই তা যখন ঘন থেকে লঘুতে যায় এই রকম ভাবে, এটা তো অভিলম্ব, সবসময় অভিলম্বের সাপেক্ষে অ্যাঙ্গেল থাকে। এটা আপতন কোণ, এই অভিলম্বের সাপেক্ষে অ্যাঙ্গেলগুলো হিসেব করি। আর এখানটায় প্রতিসরণ কোণটা হচ্ছে আর। এবং নিয়মটা হচ্ছে যখন ঘন থেকে লঘুতে যাবে, সবসময় প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। এটাই নিয়ম। এবারে আলোর যেহেতু প্রত্যাবর্তনশীলতা ধর্ম আছে, আমি যদি উল্টোভাবে বলি যে ধরো এয়ার থেকে ঘনতে মানে গ্লাসে যাবে, তখন সেই একই পথে ওই একই পথটাকে আমি চুজ করলাম। তাহলে এইভাবে এসে মানে আর অ্যাঙ্গেলে প্রবেশ করে কি হবে, আই অ্যাঙ্গেলে যাবে। অর্থাৎ দুটোভাবে আমরা বলতে পারি যে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় আই অ্যাঙ্গেলে প্রবেশ করলো, আর অ্যাঙ্গেলে প্রতিষ্ঠিত হলো, আর না হলে আর অ্যাঙ্গেলে প্রবেশ করে আই অ্যাঙ্গেলে গ্লাসে যাবে। এই জিনিস তো আপাতত আমরা ধরে নিচ্ছি ঘন থেকে লঘুতে যাচ্ছে, তার মানে প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। তো এক্ষেত্রে আমরা এই যে ঘন থেকে যেহেতু লঘুতে যাচ্ছে, সেখানটায় না আমরা এরকমভাবে লিখতে পারি যে গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, এটা জি মিউ এ। গ্লাস থেকে এয়ারে যাচ্ছে জি মিউ এ, মানে গ্লাসের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক। এটা তাহলে কত হবে? এটা প্রতিসরণের যে সূত্র আছে সেখান থেকে জানতে পারি যে আপতন কোণের সাইন
তার মানে সাইন আই হবে আর এখানটা হবে সাইন আর। ওকে, এবারে তোমাদের দেখো, তোমাদের ক্লাস 8-এ সাইন এগুলো তোমরা জানো না, আমি একটু সংক্ষেপে বলে দিই। এই যে এরকম সমকোণী ত্রিভুজ নেওয়া হলো, এখানে ধরো অ্যাঙ্গেল থিটা আছে, এটাকে আমরা নাম দিচ্ছি এ বি সি। এটা কি হবে? লম্ব বা নর্মাল, লম্ব বা পারপেন্ডিকুলার বলা হয়। এটা হচ্ছে ভূমি বা বেস, আর এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস বলা হয়। এটা অতিভুজ, এটা ভূমি। ওকে, তো এখানটায় দেখবে সাইন, কস, ট্যান এগুলো ত্রিকোণমিতির বিভিন্ন অপেক্ষকগুলো রয়েছে, এগুলো তোমরা পরে পড়বে। আমি আপাতত বলে দিই যে ধরো এই যে সাইন থিটা সবসময় ভূমির সাপেক্ষে হাইপোটেনিয়াস বা অতিভুজ যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে নিয়ে বলছি। সাইন থিটা সমান হবে লম্ব বাই হবে অতিভুজ, এটা মনে রাখবে, লম্ব বাই অতিভুজ। এবং অর্থাৎ এখানে আমি বলবো এ বি বাই হচ্ছে এসি, এটা হচ্ছে সাইন থিটা। এবার দেখবে সাইন থিটার না মান কিছু রয়েছে, মানগুলো আমি লিখে দিচ্ছি, বুঝতে পারবে যে সাইন 0 যদি হয় তাহলে কত হবে? এটা মান হবে 0। তারপরে সাইন 30 ডিগ্রি যদি হয় তাহলে এর মানটা হবে হাফ, মানে 0.5। সাইন 45 যদি হয় তাহলে এর মানটা হবে 1/√2, মানটা ক্রমশ বাড়ছে। সাইন 60 ডিগ্রি যদি হয় তাহলে তার মানটা হবে √3/2। সাইন 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 1। মানে অ্যাঙ্গেল যত বাড়বে তত সাইনের মানটাও আস্তে আস্তে করে বাড়বে। এটা হয়, তোমাদের লেভেলে আপাতত এইটুকুই জেনে রাখো। ওকে, তাহলে এবার দেখো এই যে জি মিউ এ সমান এখানে বলা আছে সাইন আই, মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার আমি সাইন আই নেব। মানে মাঝখানে যে অ্যাঙ্গেলগুলো আছে 0 থেকে 30-এর মধ্যে, ধরো 20 ডিগ্রি, 25 ডিগ্রি, এইগুলো মানও আছে, কিন্তু এইগুলোর মান আমাদের মুখস্থ রাখতে হয় না, এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে বার করে নিতে পারবে। আমাদের এই স্পেসিফিক কিছু মানগুলো মুখস্থ রাখতে হয়, বাকি মানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, তো এখানটায় জি মিউ এর সমান তাহলে সাইন আই বাই সাইন আর, দুটো অ্যাঙ্গেল নেব, তাদের অনুপাত করলে আমি কি পাবো? গ্লাসের সাপেক্ষে এ আর এর এই প্রতিসংখ্যাটা পাবো। এটা কিন্তু ঠিক মানে উপযুক্ত নয়। আমরা কি বলি? আমরা বলি গ্লাসের প্রতিসরাঙ্ক কত, জলের প্রতিসরাঙ্ক কত, এগুলো অ্যাকচুয়ালি বাতাসের সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে করতে হয়। মানে জি মিউ এটা ঠিক নর্মাল নয়। আমরা মিউ বলতে যেটা বুঝি, যে যেমন ধরো এখানে যে লেখা আছে মিউ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো এ মিউ ডি, মানে এয়ার মাধ্যম, অথবা এটাকে তুমি জিরো বলতে পারো, শূন্য মাধ্যমের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক। মানে শূন্য মাধ্যম থেকে আলো আসবে, দিয়ে ডায়মন্ডে প্রবেশ করবে। কিন্তু এখানে উল্টো আছে, তাহলে আমরা কি করতে পারি? এটাকে না উল্টে দিতে পারি। এটা কিন্তু উল্টে দিই, এ মিউ জি বলে যদি লিখি তাহলে এখানেও কি হবে? এটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ সাইন আর বাই সাইন আই হবে। এইটাকে আমরা বলতে পারি মিউ বলে বা মিউ জি বলে, মিউ গ্লাস। তেমনি ডায়মন্ডের বেলাতেও কি হবে? এটা মিউ ডি বলে বলবো। অর্থাৎ তখন যেন এই যে বাতাস থেকে আসছে আর ঘন মাধ্যমে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। ওকে, এবারে দেখো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি হবে? যখন ঘন থেকে লঘুতে যাবে তখন বলা হচ্ছে যে, ছবিটা একটু ভালো করে আঁকলে বুঝতে পারবে, এই এটা ঘন, এটা হচ্ছে লঘু। মিনিমাম যে অ্যাঙ্গেলে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় বিভেদ তলে পড়লে এই প্রতিসরণ কোণটা কি হবে? বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে।
তো ঘন মাধ্যমে সেই আপতন কোণটাকে বলা হচ্ছে কি না সংকট কোণ। ওকে, এবারে সংকট কোণের থেকে যদি বেশি কোণে যদি পড়ে, ধরো এরকম একটু বেশি কোণে এসে পড়লো, তাহলে কি হবে? তখন আর এই লঘু মাধ্যমে যাবে না, তখন এখানটায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তার মানে এখানটায় যে অ্যাঙ্গেলে পড়েছে এখানেও সেই একই অ্যাঙ্গেলে প্রতিফলনটা হবে। যেমন গ্লাসের ক্ষেত্রে বলে দিই, গ্লাসের ক্ষেত্রে সংকট কোণ এটা গ্লাসের জন্যে এটা মোটামুটি হয় 42 ডিগ্রি মতো। তার মানে যদি এখানে দেখা যায় যে 43 ডিগ্রিতে আমার কি হবে, যে গ্লাস থেকে যখন এয়ারে যাচ্ছে 43 ডিগ্রিতে এসে পড়লো, তখন কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং এখানটায় 43 ডিগ্রি কোণে প্রতিফলন হবে, আর তখন লঘু মাধ্যমে যাবে না। ওকে, তো এখান থেকে আমরা একটা রিলেশন বার করতে পারি সংকট কোণের সঙ্গে এই প্রতিসরাঙ্কের। সেই রিলেশনটা কেমন হবে দেখো না, এ মিউ জি আছে, তাই তো? এই ছবিটা আবার একবার একে নিয়ে আমরা দেখে নিই। এটা থিটা সি, এটা 90 ডিগ্রি, এইভাবে যাচ্ছে, হয়েছে? আমাদের এটা হচ্ছে এয়ার আর এখানটা হচ্ছে গ্লাস, হলো? তাহলে আমাদের এয়ার থেকে যদি গ্লাসে যায় তাহলে আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি এরকমভাবে, যে বিলের তল ঘেঁষে যদি যায় তাহলে কি হবে? গ্লাসের মধ্যে যখন প্রবেশ করবে তখন থিটা সি কোণে যাবে, অথবা উল্টোটা হতে পারে। তাহলে যাচ্ছে কোথা থেকে? আমি যেহেতু এ লিখেছি তাহলে এ মিউ জি করলাম, অর্থাৎ মিউ জি সমান কত হবে? সাইন আর, এখানে আর বলতে কত? সাইন 90 ডিগ্রি, আর সাইন আই বলতে কত না? সাইন থিটা সি। এবারে সাইন 90 ডিগ্রির মান আমরা কত বলেছি? 1 দিয়ে, তাহলে বাই হচ্ছে সাইন থিটা সি। অতএব যেটা আমরা পেলাম যে অতএব সাইন থিটা সি সমান এটা হচ্ছে 1/μ। এইটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। এই যে আমরা বলেছিলাম হের ঔজ্জ্বল্যের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ভূমিকা আছে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট হলো। এবার দেখো যে কিভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা পেলাম সাইন থিটা সি, যেটা থিটা সিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, আর প্রতিসরাঙ্কটা মিউ, এই রকম সম্পর্কটা রয়েছে। অতএব মিউ যত বেশি হবে তত কিন্তু মনে রাখবে সাইন থিটা সি তথা থিটা সির মানটা কম হবে। যেমন গ্লাসের ক্ষেত্রে, গ্লাস যদি হয় মিউ জি লিখছি, মিউ জি এটা দেখা যায় 3/2, মানে কত হচ্ছে? 1.5। তখন থিটা সির মানটা আমরা পাই মোটামুটি 42 ডিগ্রি মতো পাই, এটা নিয়ারলি ইকুয়াল টু। আর ডায়মন্ডের ক্ষেত্রে এই মিউ ডিটা, এটা মিউ ডায়মন্ড লিখছি, ডায়মন্ড এটা হবে প্রায় 2.42, এইরকম রেঞ্জে হয়। এবারে যত ভালো ডায়মন্ড হবে তার ক্ষেত্রে মিউর মানটা বাড়বে, একটু যদি কমা ডায়মন্ড হয় তাহলে এই মানটা কমবে। এই তো তার ক্ষেত্রে থিটা সিটা কত হবে? এটা হিসেব করে দেখা গেছে মোটামুটি ওই 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 24 ডিগ্রি এইরকম রেঞ্জে হবে বিভিন্ন ডায়মন্ড অনুসারে। এটা 22-23 ডিগ্রি এরকম হয়। মানে এর ক্ষেত্রে, ডায়মন্ডের ক্ষেত্রে সংকট কোণটা যথেষ্ট কম। তার মানে সোজা কথায় যখন ঘন থেকে লঘুতে যাবে, অর্থাৎ ডায়মন্ড থেকে আলো যখন বাতাসে বেরোবে তখন ম্যাক্সিমাম চান্স থাকবে যে বাতাসে যাবে না, অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে। ঠিক আছে? এবার দেখো এর সঙ্গে সঙ্গে কাটিংটাও কিন্তু খুব হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। অতএব মানে তোমাকে ডায়মন্ড দেওয়া হলো, এবারে মানে ডায়মন্ড কাটার জন্য না
কিছু মানে ভালো ভালো লোকেরা থাকে যারা সুন্দরভাবে ডায়মন্ডটাকে কাটতে পারে, যার জন্যে ডায়মন্ডের মূল্যটাও কিন্তু বেড়ে যায়। কিভাবে দেখো, আমরা এখানটা একবার এখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে ডায়মন্ডটাকে ধরো কাটানো হয়েছে, এটা দ্বিমাত্রিক ছবিতে দেখানো হয়েছে। এরকম অনেকগুলো ভাঁজ রয়েছে, অসংখ্য ভাঁজ আছে, এই কাটা হয়েছে। এবার কি হবে, যখন বাতাস থেকে, এটা এয়ার আর এখানে হচ্ছে, তো বুঝতে পারছো যে ডায়মন্ড উপাদানটা রয়েছে, সমস্ত জায়গা থেকে আলোটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঢুকবে, সমস্ত তল দিয়ে, বিভিন্ন তল দিয়ে, এরকমভাবে অসুবিধে নেই, সমস্ত তল দিয়ে ঢুকবে। এয়ার থেকে ডায়মন্ডের ভেতরে, লঘু থেকে ঘনতে যাচ্ছে, তখন কোনো অসুবিধা হবে না। এবারে ঢোকার পরে ধরো এইটা ঢুকলো, ঢোকার পরে কি হবে, এখানে এসে পড়লো। এখানে যখন এসে পড়বে তখন দেখতে হবে যে সংকট কোণের থেকে বেশি কোণে পড়ছে কি কম কোণে পড়ছে, এটা তোমরা দেখবে। এখানে ডায়মন্ডের ক্ষেত্রে যেহেতু সংকট কোণের মানটা যথেষ্ট কম, 20 থেকে 23 ডিগ্রি, মানে বুঝতে পারছো, এই তো অ্যাঙ্গেল 0 থেকে 90, আর এইটা হচ্ছে সংকট কোণ, এইটা ধরো 20 ডিগ্রি বা 22 ডিগ্রি। অতএব ম্যাক্সিমাম চান্স কি হবে, যে আমার এই যে রেঞ্জের মধ্যে এসে পড়বে। একমাত্র যদি 20 ডিগ্রির ভেতরে যদি পড়ে, এখানে যদি লম্ব আমরা ধরে নিই, এইটা লম্ব, তাহলে আমাকে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কত। ম্যাক্সিমাম চান্স থাকবে যে সংকট কোণের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়বে। তার ফলে কি হবে, যে বাতাস থেকে এই ডায়মন্ডের মধ্যে ঢুকে যাবে, কিন্তু যখন ডায়মন্ড থেকে এয়ারে যখন যাবে তখন কিন্তু আর যেতে পারবে না, এখানে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে। সংকট কোণটা যথেষ্ট কম থাকার ফলে এই প্রবাবিলিটিটা বেশি কাজ করবে, যে এখানেই সংকট কোণের থেকে বেশি করে পড়বে, দিয়ে কি হবে, প্রতিফলন হলো, এখানে এলো, দেখা যাবে এখানেও সেই 20 বা 22 ডিগ্রি থেকে বেশি, আবার এখানটায় প্রতিফলন হবে, আবার এখানে প্রতিফলন হবে, এখানে প্রতিফলন হবে, এইরকমভাবে ঘুরতে থাকবে। তো তাহলে এরকমভাবে যদি ঘুরতেই থাকে তাহলে আমরা দেখব কি করে, এইখানে যারা কাটার, যারা খুব বিশারদ, তারা হিসেব করে কাটে, এমনভাবে কাটবে যে কিছু বিশেষ বিশেষ তল দিয়ে, মানে তুমি ধরে নাও যে মোট হয়তো দেখা গেল যে 5000টা তল রয়েছে, তার মধ্যে দেখা গেল যে 300টা হয়তো তল এখানটা সব জায়গায় ছড়িয়ে থাকবে। সেই তল দিয়ে এই বারবার প্রতিফলনের পরে একটা বিশেষ তলটা দিয়ে হয়তো বেরোবে। এই যে আমরা হয়তো এখানে সেই তলটা ভাবলাম, তাহলে কি হবে, এখান থেকে এসে এবারে দেখা গেল যে সংকট কোণের থেকে কম কোণে আপতিত হয়েছে, তার ফলে বেরিয়ে গেল। বুঝতে পারলে, তাহলে বারবার প্রতিফলন হবে, 5000টা তল দিয়ে আলো ঢুকবে, কিন্তু বেরোবে, মানে পুরো যে আলোক শক্তিটা ওটা বেরোবে মাত্র হয়তো 300টা তল দিয়ে, এবং সেখানেই কাটিংয়ের মুন্সিয়ানাটা রয়েছে, যে এবং ওই 300টা যে তল ধরো এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সামগ্রিক যে আলোক শক্তি, সেই আলোক শক্তিটা এইরকম 300টা তল যেটা সমানভাবে ছড়িয়ে থাকবে, ওগুলো দিয়ে আলোটা বেরোবে বা দ্যুতিটা বেরোবে। তাহলে 5000 তলের মোট আলোক শক্তি ওটা বেরোচ্ছে 300টা, আমাদের এক্সাম্পল অনুসারে 300টা তল দিয়ে বেরোবে। তার ফলে কি হবে, যখন আমরা তাকাবো তখন এই সমস্ত তল দিয়ে যে আলোটা বেরোচ্ছে ওটার দিকে নজরটা যাবে, এবং আমাদের তখন বেশি উজ্জ্বল বলে মনে হবে। হয়েছে? তাহলে এই হীরের উজ্জ্বলতার পেছনে কারণ এটাই, যে হীরের উপাদানটা এমনই, মিউটা বেশি হতে হবে 2.42, সংকট কোণ কম হতে হবে, তার ফলে আলো বিভিন্ন সমস্ত তল দিয়ে ঢুকবে, বারবার অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হয়ে কিছু সিলেক্টিভ তল দিয়ে বেরোবে, এবং সেটাই যখন আমাদের চোখে এসে পড়বে তখনই তাকে আমরা উজ্জ্বল বলে দেখি। নেক্সট আমরা আসছি মরীচিকা বা মিরেজ নিয়ে। এটা কোথায় দেখতে পাওয়া যায় না, মরু অঞ্চলে। ঠিক আছে, মরু অঞ্চলে
মরু অঞ্চলে মানে তুমি থর মরুভূমি, কোথায় সাহারা মরুভূমি, এই সমস্ত অঞ্চলে দেখতে পাবে। আর হচ্ছে বিশেষ করে গ্রীষ্মকালে, হ্যাঁ, মরু অঞ্চল তো এমনিতেই সারা বছর সে গরম থাকেই আর কি। তো মেনলি আমরা এটা গ্রীষ্মকালে দেখতে পাই সাধারণভাবে। তো মরু অঞ্চল এমনিতেই গরম থাকে। যাই হোক, এখানে কি ঘটে দেখো, এটাও কিন্তু অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের একটা উদাহরণ। হ্যাঁ, আমরা এই যে মরু অঞ্চলে দিনের বেলাতে, এটা দিনের বেলায় আমি বলে রাখি সুবিধা হবে। দিনের বেলাতে কি হয় বলতো, সূর্যের কিরণে এই ভূপৃষ্ঠ এবং তার কাছাকাছি অঞ্চলের বাতাসটা বেশি লঘু হয়ে যাবে, কেননা গরম হচ্ছে বলে। তাহলে এখানকার ডেনসিটি কমে যাবে। অতএব নিচের দিকে হচ্ছে লঘু, মিডিয়াম, আর যত উপরের দিকে যাবে তত কি হবে, বায়ুস্তরটা আরো বেশি ঘন থাকে। অতএব ওপরের দিকে ঘন, অতএব লঘু থেকে ঘনর দিকে একটা বায়ুস্তরের একটা ক্রম দেখতে পাওয়া যায়। এবার দেখো, একটা যে গাছ আছে, গাছের এরকম একটা পি বিন্দু থেকে আলোর রশ্মিটা কিভাবে আসে, কেমন ভাবে ডেভিয়েট করে, এটা তোমরা দেখে নাও। ধরো পি বিন্দু থেকে একটা আলোর রশ্মি আসছে, এবারে কি ঘন থেকে লঘুতে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘন থেকে যখন লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন অভিলম্ব থেকে কি হয়, দূরের দিকে সরে যায়। তাহলে এখানেও ঘন থেকে যখন লঘুতে আসবে, এই বিন্দুতে, এই বিভেদ তলে আমি এটা লম্ব টানতে পারি। এইখানটায় যা আপতন কোণ আর প্রতিসরণ কোণটা কি হবে, আরো বেশি হবে। ঘন থেকে যখন লঘুতে যাবে তখন অভিলম্ব থেকে দূরের দিকে সরে, অ্যাঙ্গেলটা বাড়ে। তাহলে এখানেও তাই হয়েছে, যে অভিলম্ব থেকে দূরের দিকে সরে গেছে, এইখানটায় আরো সরে গেছে, এখানটায় আরো সরছে। এবং এই যে ঘন থেকে ক্রমশ, এই যে ঘন থেকে যখন লঘুতে যাচ্ছে তখন এই আপতন কোণটা না ক্রমশ বেড়ে যাচ্ছে। কেন না, এখানে যেটা প্রতিসরণ কোণ হয়েছে পরের বিভেদ তলে, সেটাই কিন্তু আপতন কোণ হিসাবে ট্রিট করতে হবে। তাহলে এইরকম ভাবে আস্তে আস্তে করে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় আপতন কোণটা বাড়তে থাকবে। এবার ধরা যাক এইরকম একটা জায়গাতে কি হবে না, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণটা দেখা যাবে যে সংকট কোণের থেকে বেশি কোণ হয়ে গেছে। তখন কি হবে, আর প্রতিষ্ঠিত হবে না, তখন এই বিভেদ তল থেকে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে, মানে সেই একই স্তরে ও যেন ফিরে আসছে। অতএব এই বিন্দু বা এই বিভেদ তল থেকে ওর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হয়ে এবারে আস্তে আস্তে করে আবার প্রতিষ্ঠিত হবে, দিয়ে এই মানুষের চোখে এসে পড়বে। এবারে মানুষের দৃষ্টিটা কেমন, ও কিন্তু এই বাঁকা পথে দেখবে না, মানুষের দৃষ্টিটা থাকবে সবসময় সরল রেখা বরাবর। অতএব ও এইটারই একটা অসৎ বিম্ব দেখতে পাবে এই স্ট্রেট বরাবর, এই দিকে দেখতে পাবে। অতএব এটা সত্যিকারের গাছ, তার একটা উল্টো ইমেজ, যেটাকে আমরা অসৎ বিম্ব বলবো, এটা আমরা দেখতে পাবো, মানে যাত্রী দেখতে পাবে, যে উটের উপরে আছে সে এসে দেখতে পাবে। সুতরাং এখানে আমাদের কি হয়, যে একটা জল যদি কাছে থাকে, হ্যাঁ, পুকুর বা দিঘির কাছে যদি কোনো গাছ থাকে, তার তো একটা ইমেজ পড়ে। তো এখানে বাস্তবে কিন্তু কোনো জলাশয় নেই, তা সত্ত্বেও এখানটায় এই গাছের একটা ইমেজ কিন্তু পড়ছে, এই অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের কারণে। আরেকটা ব্যাপার, যে তাপমাত্রার হেরফের কিন্তু সবসময় হবে, তার ফলে ডেনসিটিরও কিন্তু হেরফের হবে। এখানে লাইট রে যেভাবে এসছে, এটা যে সবসময় একই পথ বজায় রাখবে তা কিন্তু নয়। এই রে ডায়াগ্রামগুলো বারবার চেঞ্জ করবে, কখনো এইভাবে আসবে বলে মনে হবে, কখনো দেখবে এই রে ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেলে কি হবে, ইমেজটাও কিন্তু এটা ভাইব্রেট করছে বলে মনে হবে। জলে যেমনভাবে হয়, জলে কোনো তরঙ্গ সৃষ্টি হলে যেমনভাবে ইমেজটা ভাইব্রেট করে, এখানেও সেই একই রকমভাবে টেম্পারেচারের কারণে যদি বায়ুস্তরের ডেনসিটি চেঞ্জ হয়, তাহলে এখানেও কি হবে, ইমেজটা কাঁপবে। হয়েছে, এইভাবে কিন্তু ও ইমেজটা দেখতে পাবে। প্রথমত ইমেজ, তারপরে ওটা কাঁপতে দেখবে, তার ফলে ওর মনে হবে যে সত্যি সত্যি কাছাকাছি বোধহয় একটা কোনো জলাশয় রয়েছে, বাস্তবে কিন্তু কোনো জলাশয় নেই। ওকে, আর শীতপ্রধান দেশে তখন দেখবে উল্টো হবে।
হ্যাঁ, এখানে যেমন লঘু হয়েছে ওপরে ঘন, সেখানে দেখবে যে নিচের স্তরটা ঘন হবে আর উপরে দেখবে যে লঘু হবে। তখন দেখবে ওপরে ওপরে যেন একটা ইমেজ হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, ওই একই নীতিতে হবে, ওই অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের এটা বাস্তব প্রয়োগ। থ্যাংক ইউ।